আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মোটামুটি দীর্ঘ 3 সপ্তাহ পরে আজকে ভিডিও দিচ্ছি। তো প্রচুর পরিমাণ মেসেজ পেয়েছি, প্রচুর পরিমাণ কমেন্ট করেছেন, কারণটাও বুঝতে পারতেছি। আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে জানিয়েছিও যে কেন আসলে ভিডিও দিচ্ছি না বা দিতে পারছি না। তারপরেও আজকে একটু ফ্রি সময় করতে পেরেছি। আজকের ভিডিওতে আপনাদেরকে মার্কেট, বর্তমানে করণীয়, কিছু স্টকের ধারণা, ওভারঅল যতটুকু বলা সম্ভব হয়, নিয়ম নীতি মেনে যতটুকু বলা সম্ভব হয় আমার মতো করে ধারণা দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে একটা পয়েন্ট বলি। আপনারা প্রতিনিয়তই বলেন যে ভিডিওতে স্টকের অ্যানালিসিস শেয়ার করতে বা মার্কেট সম্পর্কে অ্যানালিসিস শেয়ার করতে। দেখেন, আপনারা সবাই জানেন বিসেক থেকে আইন করা হয়েছে যে ইন্ডেক্স কিংবা কোনো একটা স্টক সম্পর্কে ডিরেক্টলি পাবলিক প্ল্যাটফর্মে ফোরকাস্ট করা যাবে না। সো সেই জিনিসটা আমার পক্ষেও করা সম্ভব না, এটা একটা স্বাভাবিক কনসেপ্ট। বাট আমি আপনাদেরকে এডুকেশনাল ওয়েতে বোঝানোর চেষ্টা করছি মার্কেটে কখন কি হতে পারে একটু দীর্ঘ সময় চিন্তা করলে। আপনি যদি দেখেন এপ্রিলের 23 তারিখ ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, যে পোস্টটাতে কোনো ধরনের ফোরকাস্ট শেয়ার করা নাই। এইখানে দেখানো হয়েছে প্রিভিয়াসলি 2003 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত মার্কেট কখন কতটুকু উত্থান হয়েছে, কখন কি পরিমাণ পতন হয়েছে, এবং এইটার মাধ্যমে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে যে পতনটা হয়েছে, যেটা নিয়ে আমরা প্যানিকড বা যেটার কারণে আমাদের অবস্থা খারাপ বর্তমানে, সেই পতনটা আসলে ইতিপূর্বের পতনগুলোর তুলনায় কতটুকু। এইখানে পতনের পেইনটা আমরা বেশি পাচ্ছি, কারণ হচ্ছে এইখানে প্রাইস কারেকশনের চাইতেও টাইম কারেকশনটা হয়ে গেছে বেশি। ফ্লোরের কারণে আমাদের দীর্ঘ 1.5 বছরের উপরে থাকা হয়েছে। এরপর ফ্লোরটা ছাড়ার পর আলটিমেটলি যেই কারেকশন হওয়ার সেটা তো হবে, সেই কারেকশনটা আলটিমেটলি হচ্ছে। সো এইখানে টাইমের কারণে এই লেন্থটা বেশি। বাট আপনি যদি কারেকশনের ডেপথ দেখেন, কারেকশন কিন্তু ইতিপূর্বে লোয়েস্ট যে কারেকশনটা মার্কেট করেছিল, একদম লোয়েস্ট কারেকশন মার্কেটের হিস্ট্রিতে, সেই লোয়েস্ট কারেকশনটাও ছিল অলমোস্ট 25.36%, মানে 25%-এর ওপরে। আর 23 তারিখে যখন ওই পোস্ট আমি করেছিলাম তখন পর্যন্ত মার্কেট জাস্ট 24%-এর মতো কারেক্টেড হয়েছিল। এই লম্বা টাইম ভিউতে এখানে টাইম কারেকশনটাই বেশি, প্রাইস কারেকশনটা কিন্তু ছিল কম। সো এই যে জিনিসটা, এটা একটা স্বাভাবিক প্রসেস এবং শেয়ার মার্কেট এইভাবেই চলে, এটা মনে করিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে এই অংশটা বলা ছিল। এবং এই পোস্টের লাস্ট লাইনটা যদি আপনি দেখেন, বাজারে এমন পতন নতুন কিছু নয়, পরবর্তীতে উত্থানও নতুন কিছু নয়। এবং এখানে ক্লিয়ার করেই বলা ছিল মার্কেট যখন ডিপ কারেকশন দেয়, প্রত্যেকবার কারেকশনের পর তার উত্থানটা ওই কারেকশনের চাইতে কম্পারেটিভলি ভালো হয়। আপনি এই 2003 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত পুরো হিস্ট্রিটা মিলিয়ে দেখেন, হ্যাঁ, যখন বড় উত্থান হয় পতনটা আসলে অনেক তীব্র হয় এবং রক্তক্ষরণটা অনেক বেশি হয়। সো বড় উত্থানের পরে প্রফিট লক করাটা জরুরি। এনিওয়ে, এটা নিয়ে আর ডিটেইলে কথা বলছি না। ইন্ডেক্স নিয়ে আপনাদেরকে এখন একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। তার আগে আপনাদেরকে আরেকটা আপডেট দেওয়ার আছে, সেটা হচ্ছে 2-3 দিন আগে, 2-3 দিন না, এপ্রিলের 22 তারিখে, অর্থাৎ প্রায় 18 দিন আগে আমি ফেসবুকের আমাদের এই পেজটাতে একটা, আমাদের গ্রুপে এবং পেজে একটা পোস্ট দিয়েছিলাম যে আপনাদেরকে রিকোয়েস্ট করে যে আমাদের গ্রুপেরই একজন সদস্য, আমাদের বিনিয়োগ গ্রুপের সদস্য প্লাস আমাদের ট্রেনিংয়েরও মেম্বার, তো ওনার আসলে একটু ফিনান্সিয়াল অসুবিধা হচ্ছিল, ওনার একটা হেলথ ক্রাইসিসের কারণে। সো ডিটেল বলছি না, আপনারা জানেন, এখানে ডিটেল বিস্তারিত লেখা আছে, ওনার মেডিকেল যে হিস্ট্রিগুলো, রিপোর্ট, বর্তমান কন্ডিশন সব কিছু এখানে দেওয়া ছিল। তো এটার পর আপনাদেরকে একটা আপডেট দিতে চাই, কারণ প্রত্যেকটা জিনিস স্বচ্ছ থাকা ভালো। যদিও এখানে সরাসরি ওনার বিকাশ নাম্বার, ওনার পার্সোনাল নাম্বার কথা বলার জন্য, ওনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ওনার ডিটেল অ্যাড্রেস এভরিথিং দেওয়া ছিল। সো আপনারা যারাই কমিউনিকেট করেছেন, কমিউনিকেট করে নিজের মতো করে ওনাকে সাহায্য করেছেন। আমি জাস্ট আপডেটটা আপনাকে শেয়ার করি। আমি ওই পোস্টটা করার পর আমাদের ট্রেনিং গ্রুপ এবং আপনাদের কিছু মানুষের মাধ্যমে উনি 22 তারিখে পোস্ট করার পর 28 তারিখ রাতের আপডেটটা হচ্ছে উনি টোটাল 1,20,000 টাকা প্লাস প্লাস সাহায্য আমাদের মাধ্যমে পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারা যারাই সাহায্য করেছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ, কারণ বিপদের সময় একটা মানুষের যখন সে অসুস্থ থাকে এই ধরনের সাহায্য তার জন্য অনেক বেশি হেল্পফুল হয়। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে ওনার প্রোফাইল আইডি। সো এখানে যদি আপনি ওনার প্রোফাইল পিকচারটা দেখেন, এই যে আমি কিন্তু ওনার আপডেটটাই দিচ্ছি। সো জিনিসটা জাস্ট ক্লিয়ার করে দিলাম, এখানে আমার আর কোনো কিছুই বলার প্রয়োজন নাই। বাট যেহেতু আমি আমার দায়িত্ব নিয়ে পোস্টটা করেছিলাম, সেই কারণে আপনাদেরকে আপডেটটা শেয়ার করলাম যে এইখানে উনি আসলে কি পরিমাণ অর্থ রিসিভ করেছেন বা কি পরিমাণ ডোনেশন আপনাদের মাধ্যমে পেয়েছে। এরপর যদি আসি ইন্ডেক্সের বেলায়,
ইন্ডেক্সে গত 3 দিন আগে একটা পোস্ট আপনাদের সঙ্গে এখানে শেয়ার করা হয়েছিল, কোনো ধরনের ফোরকাস্ট, কোনো ধরনের চার্ট ছাড়াই লেনদেনের পরিমাণ যেটা বলা হয়েছিল ইদানিংকালের মধ্যে সর্বোচ্চ লেনদেন ভার্সেস ক্যান্ডেলের চেহারাটা দেখে বাই সেলের সিদ্ধান্ত নিন। এখন আপনি যদি অ্যানালিসিসের এবিসিডি বুঝেন, জাস্ট এবিসিডি, আর কোনো কিছু বোঝার দরকার নাই, তাহলে এই লাইনটা আপনার জন্য যথেষ্ট যে পরবর্তীতে আপনার কি করণীয়, চার্টটাকে আপনি কিভাবে দেখবেন, কি বুঝবেন, সেই জিনিস সম্পর্কে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। কবে দেওয়া হয়েছে? 3 দিন আগে। আসেন চার্টে, 1, 2, 3 এই দিন এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরে ওই পোস্টটা দেওয়া হয়েছিল। সেইখানে আমরা কি বলছি যে ভলিউমের সাথে জাস্ট ক্যান্ডেলটাকে মিলান, আর কিন্তু মার্কেট কোন দিকে যাবে, উপরে না নিচে, কি হবে না হবে, এই ধরনের কোনো কথাবার্তার প্রয়োজন নাই। আপনি যদি দেখেন একটা বেসিক জিনিস, এই 4 দিনে কি পরিমাণ বাই হয়েছে, তাই না? তার থেকে এই 3 দিনের সেল ভলিউমগুলো একটু দেখেন, ভলিউমটা লক্ষ্য করেন। সো এই দিনের ভলিউমটা দেখলে আসলে ধারণা পাওয়া উচিত ছিল, যে কোনো বেসিক অ্যানালিসিস জানলে, যে এরপরে মার্কেটটা কারেকশনে যাইতে পারে। এবার কত দূর পর্যন্ত যাইতে পারে সেটা নিয়ে আমি কমেন্ট করতে পারবো না, করা নিষেধ। সো আমি আপনাকে শুধু এইটুকু বলবো যে এখনো পর্যন্ত মার্কেট তার ট্রেন্ডটা পরিবর্তন করার চেষ্টা করতেছে। যেই ডাউন ট্রেন্ডের মধ্যে মার্কেট আছে মোটামুটি 1.5-2 মাস যাবত, সেই ডাউন ট্রেন্ডটাকে সে এখানে ব্রেকআউট করছে। প্রথমত এই ক্যান্ডেলের মাধ্যমে ব্রেক করছে, এটা ফেক ব্রেকআউটও হইতে পারতো, বাট এই সেকেন্ড ক্যান্ডেলের মাধ্যমে ব্রেকআউটের কনফার্মেশনটা কিন্তু সে দিয়েছে। বাট কনফার্মেশন দিলেই যদি মার্কেটের সেন্টিমেন্ট ঠিক না থাকে, ফান্ডামেন্টাল ডেটা ঠিক না থাকে, ভলিউম ক্রাইসিস থাকে, মানি ফ্লো ঠিক না থাকে, তাহলে কিন্তু অনেক সময় ব্রেকআউটগুলো টিকে না। বাট এখন পর্যন্ত যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ব্রেকআউটটা কি অবস্থায় আছে, ব্রেকআউট বলতে কি মানে ডাউন ট্রেন্ডের ট্রেন্ড রিভার্সাল ব্রেকআউট, এটা কিন্তু কোনো আপ ট্রেন্ডের ব্রেকআউট না, এটাকে বুঝবেন। সো এখনো পর্যন্ত ট্রেন্ড রিভার্সালের এই ইন্ডিকেশনটা অ্যাক্টিভ অবস্থায় আছে, তবে এটা ডিঅ্যাক্টিভেটেড হবে যদি কোনো কারণে মার্কেট প্রাইস এই ক্যান্ডেলটার নিচে চলে যায়। মার্কেট প্রাইস যদি এই ক্যান্ডেলটার নিচে চলে যায় এবং এই ট্রেন্ড লাইন ক্রস করে নিচে চলে আসে, তাহলে আমাদের পুনরায় আরো ডাউন ট্রেন্ড দেখতে হবে। সেটা কত দূর পর্যন্ত যাবে সেটা এই মুহূর্তে বলতে পারতেছি না। আমরা কন্টিনিউয়াস বেসিসে প্রাইস অ্যাকশন ফলো করে করে সিদ্ধান্ত নেই যে পরবর্তীতে কি হতে চলেছে। এখনো পর্যন্ত আইডিয়াটা হচ্ছে এটা, মার্কেট প্রাইস যে কোনো সময় ইউটার্ন নেওয়ার সুযোগ আছে। মার্কেট প্রাইস যে কোনো সময় ইউটার্ন নেওয়ার সুযোগ আছে। ভলিউম এখনো পর্যন্ত অব্যাহত আছে, এটা একটা পজিটিভ লক্ষণ। যদিও এগুলো নেগেটিভ ভলিউম দেখতে পাচ্ছেন, বাট এখানে যদি ভলিউম পড়ে যেত তাহলে একটা লম্বা সময় আমাদের কারেকশনের মধ্যে দেখতে হতো। এখন যেহেতু ভলিউমটা অব্যাহত আছে, সো এখানে যদি একটা পজিটিভ গ্রিন কালারের ক্যান্ডেল চলে আসে, এই বড় কালারের ভলিউম বারটাই কিন্তু আলটিমেটলি সবুজ হয়ে যাবে। তার মানে কি, এইখানে যেহেতু অনেক সেল হচ্ছে, তার মানে অনেক বাইও কিন্তু হচ্ছে। সো এখনো পর্যন্ত মার্কেটের হাতে সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর, এইটুকু শুধু আপনাদেরকে বলবো। আর কোন লেভেলটা ব্রেকডাউন করলে আরো খারাপ হতে পারে সেটার একটা ধারণা আপনাদেরকে দেওয়া হলো। আর কোন লেভেল থেকেই আপনার সতর্ক হওয়া উচিত ছিল, ঠিক সেই দিন সেই সময় সেই ক্যান্ডেল বেসিসে আপনাদেরকে কিন্তু পরিষ্কার একটা স্বচ্ছ ধারণা দেয়া হয়েছে। এখন এটা দেখে আপনি যদি তাও বুঝতে না পারেন যে এরপরে মার্কেট কারেকশন একটু হইলেও হওয়া উচিত, তাহলে আসলে আপনার শেখার এবং জানার এখনো বাকি আছে। নিজের সেই ঘাটতিটাকে পূরণ করেন। তারপরে যেহেতু মার্কেট এমনিতেই ভায়োব্রেন্ট, মার্কেটের কন্ডিশন এমনিতেই খুব খারাপ, সো এর মাঝখানে আপনি যদি কিছুই না বুঝে ট্রেড করতে যান, দ্যাট উইল বি ভেরি মাচ ডিফিকাল্ট। সো আপনাকে বেসিক অ্যানালিসিস বুঝতে হবে। সো ইন্ডেক্স এখন ট্রেন্ড পরিবর্তন করার চেষ্টা করতেছে, এখনো পর্যন্ত কনফার্ম করে বলা পসিবল না। কনফার্মেশন আসবে যদি ব্রেক অফ স্ট্রাকচার হয়। ব্রেক অফ স্ট্রাকচার মানে বিওএস, যেটাকে বলে ট্রেন্ড যখন পরিবর্তন হয় তখন একটা কনফার্মেশন পাওয়া যায়। আপনি যদি ডেইলি বেসিসে সুইংগুলো চেক করেন, সুইংগুলো কোথায় কোথায় আছে, এইখান থেকে এইখানে একটা সুইং তৈরি করছে, এইখানে একটা সুইং তৈরি করছে, এইখানে একটা সুইং তৈরি করছে, এই পর্যন্ত সে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। তাহলে তার লাস্ট সুইংটা কোনটা? এই যে এইটা হচ্ছে তার ডেইলি বেসিসের লাস্ট সুইং। মার্কেট যদি কোনো কারণে এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারে, তাহলে মার্কেট প্রাইস উপরের দিকে উঠবে বা আপ ট্রেন্ড হইছে বা মার্কেট বুলিশ হইছে, এইটা কনফার্ম করে বলা যাবে। এটা ব্রেক অফ স্ট্রাকচারের মাধ্যমে এই আপ ট্রেন্ডের কনফার্মেশনটা আপনারা পাবেন। যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে, মার্কেট এই রেঞ্জটুকুর মধ্যে সাইডওয়েজ মোমেন্টামে থাকতে পারে। আর যতক্ষণ পর্যন্ত এটা নিচে না চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নতুন করে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে এটাও বলার কোনো সুযোগ নাই।
এই হচ্ছে ইন্ডেক্সের বর্তমান কন্ডিশন। এর থেকেও ডেপথ বুঝতে হইলে আপনাকে টাইম ফ্রেম ছোট করতে হবে, নিজেকে টেকনিক্যাল অ্যানালিসিস বুঝতে হবে, তারপরে আপনি সেই সম্পর্কে ধারণা পেতে পারবেন। কিছু স্টকের একটা বেসিক জিনিস আপনাদেরকে দেখাই। স্বাভাবিকভাবে আমি আপনাকে এখন স্টক কোন পর্যন্ত যাবে সেটা দেখাতে আসি নাই, আমি আপনাদেরকে জাস্ট মেন্টালিটি ক্লিয়ার রাখার জন্য, মানে মার্কেট যখন পড়তে থাকে তখন কিন্তু সাইকোলজিক্যালি আমরা দুর্বল হয়ে যাই, আমরা কিন্তু আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি না, কারণ আমাদের পোর্টফোলিওতে 20 লাখ টাকার মধ্যে দেখায় 14 লাখ টাকা আছে, 12 লাখ টাকা আছে। সো স্বাভাবিকভাবেই এই প্রেশারটা নেওয়া আমাদের সকলের জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। তবে আপনি যদি আমাদের ফেসবুকেও যান, ফেসবুকে আমি আজকে বেশ কিছু কমেন্ট দেখেছি, আমি একটা দুইটা কমেন্ট দেখাই, বেশি না, আমি আপনাদের সময় নষ্ট করব না। এইখানে আচ্ছা আমি সেটাও দেখাচ্ছি না, আমি সময় নষ্ট করব না, বাট অনেকেই কমেন্ট করে আমাকে জানিয়েছেন যে আসলে এই ক্রান্তিকালে এই যে ডাউন ট্রেন্ড এর মাঝখানেও কোনো শেয়ারই সে লসে সেল করে নাই, এবং যার ফলাফল হিসেবে গত 10 দিনে এই যে দেখেন 22 এপ্রিলের পোস্ট, আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে 22 এপ্রিলের পোস্টের মধ্যেও লেখা আছে যে মার্কেটে এই ধরনের ডাউন ট্রেন্ডের পরে কিন্তু আপ ট্রেন্ড আসে। সো আপনারা কোনো স্টক লস করে এই যে দেখেন মাথা ন্যাড়া করলে শূন্য দেখায়, কিন্তু 1 মাস পরে কিন্তু আবার চকচকে হয়ে যায়। সো কতটুকু কি হয়েছে এরপর অপেক্ষা করেন, অপেক্ষা করতে বলা হয়েছে। সো আপনি দেখেন গত 10 দিনে এই 3 দিন বাদে আপনি এই টাইমটা যদি লক্ষ্য করেন, আমি জানি সবার পোর্টফোলিও সমানভাবে রিকভার হয় নাই, কারণ সবার পোর্টফোলিওতে সকল স্টক তো একই স্টক তো নাই, তাই না? আপনার পোর্টফোলিওতে ব্যাটবিসি থাকতে পারে, ম্যারিকো থাকতে পারে, স্কয়ার ফার্মা থাকতে পারে, যেগুলো লং টার্মের স্টক। মার্কেটের ভলিউমের পরিমাণ, মার্কেটের মোমেন্টাম আপনাকে বুঝতে হবে। এই যে টাইমটাতে মার্কেট উঠছে, এখানে কোন কোন স্টক উঠছে? টেক্সটাইলের যে স্টকগুলোর দাম 10 টাকা, 15 টাকা, 16 টাকা, 20 টাকায় চলে গেছে, সেই স্টকগুলো উঠছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের বা পাওয়ার সেক্টরের যে স্টকগুলো একদম সস্তা হয়ে 15-20 টাকায় চলে আসছিল, সেগুলোর প্রাইস বাড়ছে, কিংবা মানে ম্যাক্সিমামই ছোট স্টকগুলোর প্রাইস বাড়ছে। এরপর ফার্মাসিউটিক্যাল সেক্টরের দিকে যদি আপনি নজর দেন, নাভানা ফার্মা বলেন, এশিয়াটেক ল্যাব বলেন, জেএইচআরএমএল বলেন, ফার্মাসিউটিক্যাল সেক্টরের অনেকগুলো স্টক কিন্তু মুভমেন্ট করছে। এখনো পর্যন্ত ইন্স্যুরেন্স সেক্টর বা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে 1-2 দিন মুভমেন্ট করছে, ইন্স্যুরেন্স সেক্টরে আশানুরূপ মেজর কোনো মুভমেন্ট দেখতে পাওয়া যায় নাই। তবে সামনে মার্কেট ঘুরলেই বা যে কোনো সময় একটা মুভমেন্ট আসতে পারে। কিন্তু আপনি যদি হাই পেইড আপ শেয়ার আপনার পোর্টফোলিওতে জমিয়ে রেখে থেকে থাকেন, তাহলে সেই শেয়ারগুলো কিন্তু মুভ করে নাই। আবার ইতিপূর্বে যেই ধরনের জাঙ্ক শেয়ার বা জেড ক্যাটাগরির শেয়ারগুলো মার্কেটে মুভ করতেছিল ফ্লোর তোলার পূর্বে, সেই শেয়ারগুলো কিন্তু আবার এই যে এই টাইমটার মধ্যে মুভ করে নাই। সো একটু বোঝার চেষ্টা করেন, মার্কেটের চরিত্র বুঝে আপনাকে চলতে হবে। মার্কেটের চরিত্র কেন এমন, একটু নিজেকে দিয়ে প্রশ্ন করেন। আপনি ইতিপূর্বে মার্কেট যখন ফ্লোর প্রাইস আটকা ছিল, দেখতে পাচ্ছিলেন যে বিডি থাই, সেন্ট্রাল ফার্মা, মিরাকল, তারপর বিচ হাজারি, এরকম অনেকগুলো স্টক আছে যে স্টকগুলোর ম্যাক্সিমামগুলোর ডেটা ওই মুহূর্তে নেগেটিভ ছিল। এখন কিছু কিছু পরিবর্তন হয়েছে, ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, তো ওই স্টকগুলোই ঘুরে ফিরে বাড়তো, পিডিএল, ইটিএল, ওএল, ঘুরে ফিরে ওই স্টকগুলোই বাড়তো। কারেকশনের সময় ওই স্টকগুলোই কমতো, বাজার ভালো হলে আবার ওই স্টকগুলোই বাড়তো। সো আলটিমেটলি সাধারণত আমরা যারা বিনিয়োগ করি, সাধারণ বিনিয়োগকারী প্রত্যেকেই কিন্তু ওই স্টকগুলো, পার্টিকুলারলি ওই স্টকগুলোকেই টার্গেট করেছিলেন। কিন্তু কি হইল, যখন মার্কেট ডিপ কারেকশন করলো, তখন দেখা গেল এই স্টকগুলো আলটিমেটলি অতিরিক্ত পরিমাণে কারেকশন সহ্য করতে হইলো, মানে মার্কেট প্রাইস অনেক ফল করলো। এবার আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, মার্কেট যখন কারেকশনে থাকে তখন প্রত্যেকের মধ্যে একটা মেন্টালিটি কাজ করে যে আমার হোল্ডিংয়ে আসলে কোন স্টকগুলো আছে এবং এই স্টকগুলো আর কত দূর কমতে পারে। একদম সিম্পল একটা উদাহরণ দিয়ে বুঝাই, আপনার পোর্টফোলিওতে স্কয়ার ফার্মা আছে, আপনি সবসময় বিরক্ত বোধ করেন যদি আপনি ট্রেডার হন। কারণ কি, এই 5 টাকা বাড়ে 2 টাকা কমে, আবার 10 টাকা বাড়ে আবার 5 টাকা কমে, আলটিমেটলি আপনাকে কোনো প্রফিট মানে ক্যাপিটাল গেইন দিচ্ছে না। কিন্তু উল্টা করে চিন্তা করেন, মার্কেট যখন কারেকশনে থাকে আপনি কিন্তু সবার চাইতে বেশি ফুরফুরা মেজাজে থাকেন, কারণ আপনাকে কিন্তু তেমন কোনো কারেকশন তখন সহ্য করতে হয় না। হয়তো পুরা 100, 200, 300 পয়েন্ট কারেকশন হয়েছে, দাম হয়তো বা 8 টাকা 10 টাকা কমছে, ওটা আবার কয়েকদিনে রিকভার হয়ে যায়, তাই না? সো মার্কেট যখন কারেকশনে থাকে মানুষের মধ্যে ভয় কাজ করে এবং অনুশোচনা কাজ করে যে আমি তো একটা ভুল শেয়ার কিনে বসে আছি। সো এখন এই কারেকশন যদি কন্টিনিউ হইতে থাকে, আমার এই ভুল শেয়ার তো আরো প্রাইস কমতে পারে। কিন্তু যেই ব্যক্তি ফান্ডামেন্টাল চিপ রেটে শেয়ার কিনছিল, তার শেয়ারের প্রাইসও কমে। আমি কিন্তু বলতেছি না ফান্ডামেন্টাল শেয়ারের প্রাইস কমে না, বা আমি ফান্ডামেন্টাল শেয়ার কিনে লং টার্মে বসে থাকি, আমি তাও করি না, আমি নিজেই তো ট্রেডার। বাট
ওই ধরনের শেয়ার যদি পোর্টফোলিওতে থাকে তখন মানুষের ভয়টা কম কাজ করে। তাহলে মার্কেট সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করেন। মার্কেট যখন এইরকম ডাউন ট্রেন্ড থেকে একটু রিকভারি দিবে, মানুষ কিন্তু সাথে সাথে নেগেটিভ শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়ার সাহস পাবে না। এইখান থেকে যদি মার্কেট ফুল বুলিশ হয়ে যায় যে যেটা কিনতেছি সেটাই বাড়তেছে, 20-30টা করে স্টক হল্টেড হইতেছে, তখন মানুষ আবার ঝাঁপিয়ে পড়বে, যে কোনো স্টকের উপর ঝাঁপিয়ে পড়বে, যেইটা বাড়বে সেটার উপরই ঝাঁপিয়ে পড়বে। বাট যতক্ষণ পর্যন্ত মার্কেট আপস অ্যান্ড ডাউনস, একটু আশা, একটু ভয়, একটু আলো, একটু অন্ধকার, এরকম মোডের মধ্যে থাকবে, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থাকবে, মার্কেটে মানুষ কিন্তু সহজে সাহস পাবে না নতুন করে ছাপিয়ে পড়ার। সো এই পয়েন্টটার কারণে আপনাকে বুঝতে হবে যে কোন স্টকগুলো এখন বাড়বে আর কোন স্টকগুলো মার্কেট ফুল পজিটিভ হইলে তখন বাড়বে। এতে যদি না বুঝেন, আপনাকে একটু ডিটেইলি স্টাডি করতে হবে, একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে কিছু উদাহরণ দেই। অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যাল, ইতিপূর্বে বহু ভিডিও বানানো আছে, আপনারা চাইলে ইউটিউবে গিয়ে চেক দিয়ে রাখবেন। আমি এটা টার্গেট বা কিনেন না কিনেন এগুলো বলতে আসি নাই, আমি আপনাকে দেখাইতে আসছি কখন কোন ধরনের স্টক কোন লেভেলে গেলে কিনবেন। মার্কেট যাই হোক কিন্তু ওই ধরনের স্টক ওই লেভেলে গেলে আপনি কিনবেন। এখন দেখেন, এই যে অ্যাডভেন্টের সেই গত 2-3 বছর যাবত আমি কিন্তু একটা রেঞ্জেকে অনেকবার দেখাইছি যে এই লেভেলটার মধ্যে অ্যাডভেন্টকে কিন্তু আপনি প্রতি বছর ট্রেড করতে পারবেন। এখন সমস্যাটা কোথায়? আপনি তো 7 দিনে প্রফিট চান এবং আপনি জানতে চান যে কবে থেকে বাড়বে, ঠিক তার আগের দিন আমি কিনবো। এইটা তো আপনার জানা পসিবল না। এটা আমরা টেকনিক্যাল অ্যানালিস্ট যারা আছি তারাও সবসময় ধরতে পারি না, মাঝে মধ্যে ধরতে পারি। সো আপনি জানেনও না, আপনি পারেনও না, আপনি আবার সেটা ধরতে চান। তার থেকে কি বেটার না এই লেভেলগুলোতে আসলে আপনি যে কোনো সময় যদি স্টকটা কিনেন, কারণ ফান্ডামেন্টাল ডাটা অপরিবর্তিত অবস্থায় আছে। আপনি ইপিএস চেক করেন, 1 পয়সা না 2 পয়সা চেঞ্জ হয়েছে, যা ছিল তাই। তার মানে কি এর ফান্ডামেন্টালি কোনো ক্ষতি, এই যে ইউক্রেন যুদ্ধ বা এই পরিস্থিতি, এর কিন্তু খারাপ কোনো পরিস্থিতি তৈরি হয় নাই। তার মানে সেম কন্ডিশনে কোম্পানিটা আছে, প্রাইস আপনাকে অফার করে আবার আগের জায়গায় সুযোগ দিছে, আপনি কেন কিনবেন না? আর আপনি যদি আমার চ্যানেল ফলো করে থাকেন, আমার ইতিপূর্বে অ্যানালিসিস শিক্ষামূলক ভিডিও 2-1টাও দেখে থাকেন, তাহলে আপনার জানার কথা যে সাপোর্ট লেভেলে বুলিশ ইনগালফিং ক্যান্ডেল তৈরি হইলে ওইখান থেকে সাধারণত মার্কেট প্রাইস বাড়ে। আপনি যদি সেই জিনিসটা জেনে থাকতেন তাহলে এইখানে সাপোর্টে একটা পিওর বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি হয়েছে। সো এই ক্যান্ডেলের দিন কিংবা এই ক্যান্ডেলের পরের দিন কিংবা তারপরের দিন এই পুরা জায়গাতেই আপনার এন্ট্রি নেওয়ার একটা মানে চমৎকার সুযোগ ছিল। এখন আপনি জিজ্ঞাসা করবেন, ভাই এখন বলে কি লাভ? এখন আমি কি আপনারে বলে দেওয়ার মানে আমি কি আপনার লোক বা কর্মচারী বা আপনার আন্ডারের কেউ বা আপনার ভাই আপনার সাথে সবসময় থাকবো, সবসময় আপনাকে খালি বলে দিব যে কখন কি হবে সেই অনুযায়ী আপনি করবেন? আমার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কি দেখে আপনি নিজে বুঝতে পারবেন এখন এই কাজটা করা উচিত। সো সেই জিনিসটা যদি আপনি পরবর্তীতে ভুলে যান, মার্কেটের বিভিন্ন সিচুয়েশনে আপনার ইমোশনের কারণে আপনি ভিন্নভাবে চিন্তা করতে থাকেন, তাহলে আলটিমেটলি আপনি তো সেই জিনিসটা কখনোই ধরে রাখতে পারবেন না। আপনি অ্যাডভেন্ট কিন্তু আজকে এই জায়গায় না, অ্যাডভেন্ট এর আগে। এখন প্রবলেমটা কোথায় ওটা আমি বুঝি। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে এই জিনিসটাকে আপনারা ভয় পান। আজকে কেনার পরে যদি আমার 6 মাস প্রাইস ওইখানে আটকে থাকে আর না বাড়ে, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনারা এইখানে কিনতে ভয় পান না। কেনার পরে মার্কেট প্রাইস কমে 22 টাকায় চলে আসে, আপনি 20-30-40% পর্যন্ত লস দেখেন, সেই লস নিয়ে 4 মাস বসে থাকেন, কিন্তু বটমে কিনে এইখানে আপনি 4 মাস সময় দিতে কোনোভাবেই রাজি না। প্রাইস কেন বাড়ে না? যেটা বাড়ে এটা বিক্রি করে দিয়ে পরের দিন সেটা কিনেন। এনিওয়ে, আমি এইগুলা কথায় আর যাবো না, এগুলো অনেক বলছি। এগুলা বললে খামাখা খারাপ একটা রিলেশন তৈরি হয় বা আপনারাও বিভিন্ন কমেন্ট করেন। সো এখন কি হইতে পারে সেটা জানতে হইলে অনেক কিছুই জানতে হবে। তবে আমি আপনাকে শুধু এইটুকু বলতে পারি যে এইখানে মার্কেট প্রাইস ম্যাক্সিমাম অংশটাই বেড়ে গিয়েছে। এখন আগামীতে এরকম একটা মুভমেন্ট হয়তো বা আপনারা দেখতে পারেন। সো আপনি দেখেন এইখানে কিন্তু 22 টাকা থেকে মার্কেট প্রাইস 30 টাকায় চলে আসছে। সো এখন স্বাভাবিকভাবেই প্রফিট টেকের একটা প্রেশার আসবে। টানা 3-4 দিন বাড়ার পর এখানে একটা প্রফিট টেক হয়েছে, স্বাভাবিক তাই না? টানা 3-4 দিন যদি বাড়ে, যদি 20-30% বেড়ে যায়, এখানে প্রফিট টেক হবে না? সো এখন এরপরে আবার আরেকটা গেইন দিছে। সো আগামীকাল যদি একটু প্রাইস বাড়ে, এখানে একটা প্রফিট টেক হইতে পারে। প্রফিট টেক হইলে প্রাইস কমে আবার নিচের দিকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, দেন ফাইনালি আরেকটা প্রফিটের টার্গেট আপনাদেরকে হয়তো বা দিতে পারে, যেহেতু এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এখন মার্কেট যদি বুলিশ হয়, মার্কেট যদি ট্রেন্ডে যেতে পারে, পজিটিভনেস দেখাতে পারে, 200-300 পয়েন্টের একটা র্যালি করতে পারে, তাহলে যদি এই লেভেল ব্রেকআউট করে তাহলে বড় ট্রেন্ড পাওয়ার পসিবিলিটি আছে। এখন এই 35 টাকা যদি ব্রেকআউট করতে পারে, 50-60 টাকায় যেতে এই স্টকটাকে কেউ থামাইতে পারবে না, সেই রকম পরিস্থিতি হইতে পারে। বাট লেভেলটা কোন জায়গায়, আপনার রেজিস্ট্যান্সটা কোথায়? রেজিস্ট্যান্স এইখানে।
সো যতক্ষণ পর্যন্ত এই লেভেল ব্রেকআউট না করতেছে, ব্রেকআউট করার সময় এই জায়গায় ভালো ভলিউম না আসতেছে, মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ না হইতেছে, ওই 50-60 টাকার গল্প বা আশা বা স্বপ্ন করা কিন্তু প্রয়োজন নাই। আপাতত এই স্টকটার গন্তব্য এরকম। এই মুহূর্তে এন্ট্রি জোন আসলে নাই, এন্ট্রি জোনটা আসলে আগে ছিল এবং পিওর একদম ভিজিবল এন্ট্রি লেন্স ছিল। আপনারা যারা এন্ট্রি নিয়েছেন তারা প্রফিট এনজয় করতে পারেন, আরো একটু পাবেন, এই ধাক্কাতে আরো একটু পাবেন, এরপর হয়তো আরেকটা লাস্ট এন্ট্রি অপরচুনিটি আপনারা পেলেও পেতে পারেন, বাট সেটার জন্য আপনাকে চার্ট বুঝতে হবে। কারণ কি, চার্টটা বুঝলে কি হবে, ধরেন এইখানে আপনি আশা করতেছেন পরবর্তী এন্ট্রিটা এইখানে হবে, এখন যে কোনো কারণে এই পরবর্তী এন্ট্রিটা এইখানেও হইতে পারে, পরবর্তী এন্ট্রিটা এইটুকুর মধ্যেও হইতে পারে। সো এইটা এই রেঞ্জের মধ্যে রিভার্সাল ক্যান্ডেল কখন আসলো সেইটা দেখলে তো আপনি বুঝবেন। এখন আপনি যদি এটাও না জানেন রিভার্সাল ক্যান্ডেল কেমন দেখা যায়, রিভার্সাল ক্যান্ডেল কোনটা, তাহলে তো আসলে এই সময়টাতে আমার আরেকটা ভিডিও বানাইতে হবে, আপনাকে বলতে হবে, তারপরে আপনি বুঝবেন। সেটা প্র্যাকটিক্যালি পসিবলও না, আর আমি সেটা বললেই প্রাইস বাড়বে তারও কোনো গ্যারান্টি নেই। সো বেসিক্যালি আলটিমেটলি কি দাঁড়ালো, আলটিমেটলি আপনাকে প্রাইস অ্যাকশনটা বুঝতে হবে। সো আমি আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, বাকিটা প্রাইস অ্যাকশনের বেসিসে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। সেম জিনিস দেখেন এসকে ট্রিম, ভালো একটা শেয়ার, ইপিএসও মোটামুটি ভালো আসছে। সো এইখানে আপনার কি ঘটনা, এই ইপিএস কত আসছে খেয়াল নাই, ভালো না খারাপ একটু দেখে নিয়েন, যতটুকু মনে ছিল আগেরটা ভালো ছিল ওই সেন্সে বলছি আর কি। এই যে দেখেন একটা সাপোর্টেড ট্রেড লাইন, এটা কি আজকে টানলাম, মানে এখন নতুন করে প্রাইস বাড়ছে তাই দেখাচ্ছি, একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এই ট্রেড লাইনটা সেই 2023 সালে পর থেকে যতবার মার্কেট বটমে আসছে এবং এই ট্রেন্ড লাইনটার কাছাকাছি এসে এই ট্রেন্ড লাইনটা থেকে সাপোর্ট নিছে, এমন কোনো বার নাই যে এখান থেকে প্রাইস বাড়ে, মানে বাড়া বাকি আছে। তা আপনি যদি অ্যাডভেন্টের মতো করেও চিন্তা করেন, আমরা দেখি একটু দেখি এসকে ট্রিমের ইপিএস কত আসছে। এসকে ট্রিমে গেলাম, ইপিএসে গেলাম, এই দেখেন 38 পয়সা, মানে গত কোয়ার্টারের থেকে ভালো, আর আগের Q3 সাথে চিন্তা করলে 21 পয়সা ছিল, 38 পয়সা, মানে কি প্রায় 1.5 গুণের উপরে প্রাইস, মানে ইপিএসটা ভালো আসছে। তাহলে এখন আমাকে উত্তর দেন যে কোম্পানির আর্নিং বাড়ছে, কিন্তু কোম্পানির যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা থেকে ফল করে উল্টা আরো নিচে নামে আসছে। সো আলটিমেটলি এটা আপনার সুযোগ না। এখন আমি কিন্তু আপনাকে বলতেছি না শুধুমাত্র ইপিএস দেখে কোনো স্টক কিনেন, আমি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালকে মার্চ করতে বলতেছি আপনাকে। ফান্ডামেন্টালটা আপনি নেবেন হচ্ছে সিলেকশনের জন্য, যে কোন স্টকটাকে আমি নজরে রাখতে পারি, আর কিনবেন কিভাবে, টেকনিক্যাল চার্ট দেখে। টেকনিক্যাল চার্টে বটমে আসছে, এখানে কি সিগন্যাল আছে, বাই সিগন্যাল কি আদৌ আছে না নাই বলেন তো আমাকে, আপনারা যারা টেকনিক্যাল অ্যানালিসিস বুঝেন। এখানে ক্লিয়ারলি একটা বুলিশ পিনবার দেখতে পাচ্ছেন, ওকে ফাইন, আপনি বুলিশ পিনবারের দিন কনফিউজড, নিচেও তো যেতে পারে। বুলিশ পিনবার একটা স্ট্যাবলিশড বুলিশ ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট করছে, এরপরে আপনি যখন রিটেস্ট পাচ্ছেন, আপনি কি সুন্দর করে এখানে এন্ট্রি নিতে পারতেন না? সুন্দর করে এখানে কি এন্ট্রি নেওয়া যায় না? সো এটা কিন্তু বেসিক। আমি এখানে কিন্তু দেখেন, আমি এখানে আপনাকে চার্টটা ভেঙে ইন্ডিকেটর ওপেন করে কোনো স্ট্র্যাটেজিতেও নিয়ে যাচ্ছি না, ডাইভারজেন্স হয়েছে না হয় নাই, ভলিউম অ্যানোমালি হয়েছে না ভলিউম কম না বেশি সেটাও বলতেছি না, ইলিওটো এখানে আমি অ্যাড করি নাই, কোনো কিছুই না। আমি আপনাকে সিম্পল প্রাইস অ্যাকশনের বেসিসে আপনাকে দেখাচ্ছি যে আমার ইপিএস ঠিক আছে, প্রাইস কমে সাপোর্টে চলে আসছে, বাট মার্কেট কি হবে না হবে চিন্তা করে আমি কিনতে পারতেছি না, এইটা তো না। এখান থেকে প্রাইস যদি পড়ে 2 টাকা পড়বে, তাতে কি আপনার মেজর কোনো লসই হবে না। এই জায়গায় যদি আপনি কিনেন, এরপর যদি মার্কেট পরে আপনাকে জাস্ট 1-2 মাস সময় দিতে হবে, আলটিমেটলি আপনি প্রফিটেই যাবেন। আসেন আরো স্টক, এটা কত দূর যাইতে পারে, তাই তো হ্যাঁ কত দূর যাইতে পারে। আপনি বেসিকভাবে যদি সাপোর্ট রেজিস্ট্যান্স টানেন কোনো কিছু বাদ দিয়ে, তাহলে এই যে এইটা একটা টার্গেট, এই টার্গেটে আসছে এবং এই টার্গেটে আসার সাথে সাথে দেখেন ইতিপূর্বেই এই টার্গেটটা যারা ফলো করতেছিল এখানে প্রফিট বুক করছে। এবার যদি ভলিউম কন্টিনিউ রাখতে পারে, তাহলে এখানে একটা ব্রেকআউট করবে। ব্রেকআউট করলে আমরা কিভাবে বুঝি, হাজার বার আপনাদেরকে দেখানো আছে ব্রেকআউট করলে আপনি কিভাবে বুঝবেন। ব্রেকআউট করবে, ব্রেকআউট করার পর একটা রিটেস্ট করার পসিবিলিটি থাকবে, তারপর আরেকটা ট্রেন্ড পাবো আমরা, যদি করে করবে, আমি সেটা বলতেছি না, যদি করে তাহলে যে এরকম লেভেলে আরেকটা টার্গেট আমরা পাবো। আর যদি এখানে ব্রেকআউট করতে না পারে, এখান থেকে ফল করে, তাহলে নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে আমাদের পুনরায়, যেহেতু এই কোয়ার্টার ইপিএস আর চেঞ্জ হবে না, যদি আমরা নিচের দিকে আবার এই সমস্ত জায়গায় কেনার অপরচুনিটি পাই, আমরা আবার বাই করার অপশন চিন্তা করবো। সো আমাদেরকে ফলো করতে হবে। আসেন এরপরে সেম ঘটনা আমি কিন্তু দেখাচ্ছি। আমি আপনাকে আজকে কোনো ট্রেন্ডি শেয়ার বা রিস্কি শেয়ার এরকম কোনো কিছুই দেখাচ্ছি না। আমি আপনাকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে বাজার যেই কন্ডিশনেই থাকুক, যেই শেয়ারটা লজিক্যালি ফান্ডামেন্টাল ডেটার সাথে ওকে আছে এবং টেকনিক্যাল চার্টে ওই জায়গায় আসলে বাড়ে, সেইখানে যদি আপনি কোনো বুলিশ সিগন্যাল পান, আপনি এত কিছু চিন্তা না করে সেই স্টকটা কিনতে পারেন। ব্যাপারটা এর বাইরে আর কোনো কিছুই না।
দেখেন ডিজিআইসি যে সাপোর্টটা ক্রিয়েট করে রাখছে গত 2 বছর যাবত, ঠিক সেই সাপোর্ট লেভেলে আসার পর যতবার আসছে ততবার বাড়ছে, যতবার আসছে ততবার বাড়ছে। এখন এইখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে আরেকটা সাপোর্ট লাইন ক্রিয়েট করছিল, যেটা মার্কেট নেগেটিভনেস হওয়ার কারণে আপনি এই পর্যন্ত পাইছেন। তার মানে সিম্পল ভাষায় এই অংশটা আপনি পাইছেন ডিসকাউন্ট। ওই যে অনেকে জিজ্ঞেস করেন না যে ডিসকাউন্টেড অংশ, ডিসকাউন্টেড রেট কিভাবে বুঝবো, এই যে একটা সিম্পল গতিতে একটা স্বাভাবিক প্রসেসে এই স্টকটা বাড়তেছিল, বেড়ে বেড়ে আস্তে আস্তে উপরের দিকে ট্রেন্ড লাইন ধরে উপরের দিকে উঠতেছিল। এখন মার্কেট যদি এইরকম ভাবে ক্র্যাশ না করতো তাহলে এই স্টকটা আপনি 34 টাকায় পাইতেন, কিন্তু 28 টাকায় পাইতেন না। তাহলে এই যে 34 টাকায় পাওয়ার পরিবর্তে যে আপনি 28 টাকায় পাইলেন, এই 6 টাকা হচ্ছে আপনার লাভ, আপনি মানে কম মূল্যে পাইলেন। এখন আপনি আমাকে বলতে পারেন এই যে 28 টাকায় যে কিনবো, আপনি তো বললেন বটম করছে তাই, বাট মার্কেট যেভাবে পড়তেছিল, মার্কেট যদি 5000-এ যাইতো তাহলে কি হইতো? ডেফিনেটলি 28 টাকার স্টক যদি মার্কেট 5000-এ যাইতো তাহলে স্টকটা 25 টাকায় যাইতে পারে, যাইতেই পারতো। বাট আপনি 28 টাকায় কিনলে সেই স্টকের দাম 25 টাকায় যাওয়া মানে আপনার লস হওয়া না, কিন্তু আপনার আরো অপরচুনিটি তৈরি হইতো আরো সস্তায় কিনতে। বাট আপনার যদি টাকা নাও থেকে থাকে, এই স্টক যদি 28 টাকায় আপনি কিনেন, এই স্টক যদি পরে কমে বাড়ে কোনো সমস্যা নাই, আপনাকে জাস্ট একটু হোল্ড করতে হবে। 2 মাসের জায়গায় 4 মাস সময় দিতে হবে, 1 মাসের জায়গায় 2 মাস সময় দিতে হবে, এর বাইরে কোনো পার্থক্য কিন্তু নাই। সো আপনাকে বুঝতে হবে কোন জায়গায় স্টকটা কিনবো। আর আমরা যে লসগুলো করতেছি, ডেফিনেটলি বাজারের কারণে লস হচ্ছে, বাট আমাদের কিন্তু প্রচুর ভুল আছে। একদম সিম্পল 2টা ভুল কি? 1 নাম্বার ভুল হচ্ছে আমাদের মেন্টালিটি ট্রেডার, কিন্তু আমরা নিজেদেরকে ইনভেস্টর মনে করি। আমরা কোন একটা স্টক কেনার সময় আমরা ওই স্টকটা ট্রেন্ড দেখে ওই স্টকটা কিনি, কিন্তু কখনো যদি ওই ট্রেন্ডটা নষ্ট হয়ে যায় বা ওই ট্রেন্ডের বিপরীতে আমি একটা ডিসিশন নিছি যে 70 টাকা থেকে 90 টাকায় যাবে, আমি 72 টাকায় কিনলাম। এখন কেনার পরে 68 হয়েছে ফাইন, 66 হয়েছে ফাইন, 64 হয়েছে ফাইন, 60ও ব্রেক করে ফেলতেছে, আমি কি অ্যালার্ট হব না? যদি ব্যাপারটা এমন হয় যে আমি 60 টাকা দামের স্টক কিনছি, আমার স্টকের ইপিএস হচ্ছে 10 টাকার উপরে, পি রেশিও মাত্র 6, সেটা বিক্রি করার দরকার নাই, সেটা ফান্ডামেন্টাল শেয়ার আপনি রেখে দেন, কমছে কমছে আরো কিনেন। বাট আপনি ট্রেড করতেছিলেন ট্রেন্ড দেখে, আপ্তাপটো বাড়তেছিল, বি চাচারি বাড়তেছিল, তারপর বিডি থাই বাড়তেছিল, ট্রেন্ড দেখে আপনি কিনছিলেন। কিন্তু ট্রেন্ড যখন কাউন্টার ট্রেন্ডে পরিণত হয়েছে, আপনি আপনার ডিসিশন থেকে বেরিয়ে আসতে পারতেছেন না ইগোর কারণে, অথবা আপনি আপনার ডিসিশন থেকে বেরিয়ে আসতে পারতেছেন না যে আমার 8%, 10%, 12% লস হয়ে গেছে, এখন সেল করলে লস হবে এই কারণে। বাট ওই স্টকটা তো আলটিমেটলি আপনাকে 40-50% লস করাবে, কারণ ওই স্টকটার তো ফান্ডামেন্টালও কোনো ডাটা নাই, ওই স্টকটা তো একটা আপ ট্রেন্ডে ছিল, ট্রেন্ডটাও নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি টেকনিক্যালি, ওই যে যারা বলেন টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে না, প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে, বাট এই কাজটা কিভাবে করে আপনারা বুঝেন না, এই কারণে আপনারা বলেন কাজ করে না। যখন এই জায়গাটাতে ভাঙছে এই ট্রেন্ড লাইনটা, টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে বলে দিছে সেল ইওর স্টক, টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে বলে দিছে সেল ইওর স্টক। আমি আপনাদেরকে ঘোষণা দিয়ে বলছিলাম 5960 লেভেল ভাঙার পর কিছু লস ছিল আমার পোর্টফোলিওতে ওই মুহূর্তে, কনকারেন্ট আনরিয়ালাইজড লস, ওই লস সহ আমি আমার পোর্টফোলিও সমস্ত স্টক সেল করেছিলাম। তাতে কি আমার লস হয়েছে? হ্যাঁ, এই যে আমি গত কিছু দিনের মধ্যে আবার আমার ম্যাক্সিমাম লস সবকিছু রিকভার করে ফেলছি। কিন্তু আমি যদি ওই সময় ধরে বসে থাকতাম নিজের ইগোর কারণে, আমি একজন অ্যানালিস্ট, আমি একটা স্টক কিনছি, এই স্টকটা আমি আবার লস করব, এটা হইতে পারে, তাহলে কি হইতো? আমার 10% লসের জায়গায় 30% লস দিয়ে আজকে বসে থাকতে হইতো। বাট আমি 10% লস দিছি, আবার সময় মতো ওই 10% লস আমি রিকভার করে ফেলার চেষ্টা করছি। সো টাইমিংটা বুঝতে হবে ট্রেড করতে গেলে, আদারওয়াইজ ফান্ডামেন্টাল স্টক লং টার্ম বিনিয়োগ করেন, ডিভিডেন্ড খান, ব্যাংকে বিনিয়োগ করেন, স্কোয়ার ফার্মার মতো ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করেন যারা ডিভিডেন্ড দেয়, পদ্মা অয়েল, যমুনা অয়েলে বিনিয়োগ করেন, 8%-এর আশেপাশে ডিভিডেন্ড ইল্ড, সো এই স্টকগুলো ডিভিডেন্ড খান। বাট আপনি টেকনিক্যাল অ্যানালিসিস ফলো করলে সেল সিগন্যাল আসলে সেল করতে হবে, বাই সিগন্যাল আসলে বাই করতে হবে, ইমোশনলেস রোবটের মতো। ওই সময় আপনার ইমোশন কাজ করে কোনো লাভ নাই, আর টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে না এই কথা বলে কোনো লাভ নাই। টেকনিক্যাল অ্যানালিসিসের কাজ এইটা না যে মার্কেট পড়তে থাকবে, টেকনিক্যাল অ্যানালিসিস ধাক্কা দিয়ে মার্কেটকে উঠাবে। টেকনিক্যাল অ্যানালিসিসের কাজ হচ্ছে কখন বাই সিগন্যাল জেনারেট হইলো, কখন সেল সিগন্যাল জেনারেট হইলো, প্রাইস অ্যাকশন এবং চার্টের মাধ্যমে আপনাকে সেটার একটা রিফ্লেকশন উপহার দেয়া। আপনি সেটা দেখবেন, আপনি সেখান থেকে সেল করে বের হয়ে যাবেন, দ্যাটস ইট। আপনার কিছু লস হবে, বাট আপনি ওই স্টকটাই পরবর্তীতে আরো 30% কমে কিনতে পারবেন, পরবর্তীতে একটা হল্ট হইলে আপনার লস রিকভারি। এনিওয়ে, সো এটা দেখালাম। এরপর কি আছে? আমরা নেটওয়ার্ক দেখানোর সময় আপনাদেরকে একটা জিনিস দেখে, এটা আমার চার্টে ইতিপূর্বে অনেক সময় হয়তো আপনারা দেখছেন, বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন।
বিয়ারিশ ফ্ল্যাগ এই যেরকম দেখতে হয়, হ্যাঁ, মার্কেট প্রাইস ওপর থেকে নিচের দিকে নামতেছে, এই উপর থেকে নিচের দিকে নামতে নামতে হঠাৎ করে যেটা হয় মার্কেট প্রাইস এখানে একটা ফ্ল্যাগের মতো ক্রিয়েট করে, উপরের দিকে একটা ফ্ল্যাগ ক্রিয়েট করে এবং এটা ব্রেকডাউন হয়ে সাধারণত নিচের দিকে যায়। এই পোল যত বড় অনেক সময় অত বড় নিচের দিকে যায়, বাট মিনিমাম এই যে পোলটা কনকারেন্ট পোল, এই পোলের সময় নিচের দিকে যায়। আপনি আমরা নেটের দিকে তাকান, এখানে কোনো ব্যতিক্রম ঘটনা নাই, মার্কেট নিচের দিকে নামতেছিল, এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করছে, এইখানে দিছে আপনার ধোকা ডস, এই যে ধোকা বা ডস। এখন এই ধোকা বা ডস থেকে আপনি কিভাবে বাঁচবেন? এই ক্যান্ডেলে তো আমি বা কোনো টেকনিক্যাল অ্যানালিস্ট শুধুমাত্র এই সিঙ্গেল ক্যান্ডেলকে ব্রেকআউট হিসেবে অ্যাকসেপ্ট করবে না, করে না, এটা নিয়ম না, যে করে সে জানে না, সেই কারণে সে করে। এইখানকার নিয়ম হচ্ছে মার্কেট এটা রেজিস্ট্যান্স, এটা তো অনেক আগে থেকে আঁকে রাখছি, এই যে এইখানে সুইং, এই দুইটাকে যোগ করলে আপনি এটা পেতেন। এবার ধরেন এইটা ব্রেকআউট হয়েছে, এই যে একটা ক্যান্ডেল আপনার ব্রেকআউট হইলো, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, এটা এডুকেশনাল পারপাসে এবং এটা আমাদের ট্রেনিং এর টপিক, আমি আপনাকে বেসিকটা বলবো জাস্ট। এখানে মার্কেট প্রাইস যখন ব্রেকআউট করলো একটা বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে, এইটাই সাথে সাথে কনফার্ম ব্রেকআউট হিসেবে ধরে নেওয়ার কোনো সুযোগ নাই। কনফার্মেশনটা আসে হচ্ছে পরবর্তীতে, পরের দিন হোক, তারপরের দিন হোক, তারপরের দিন হোক, 3 সপ্তাহ পরে হোক, এই লেভেলটাকে যদি বজায় রাখে, এই লেভেলের উপরে নতুন করে কোনো ক্যান্ডেল তৈরি না হয়ে যে কোনো সময় পরবর্তীতে যদি একটা সবুজ কালারের ক্যান্ডেল এখানে তৈরি করতে পারে এবং সেই সবুজ কালারের ক্যান্ডেলের বডির ক্লোজিং যদি এই ব্রেকআউট ক্যান্ডেলের থেকে 10 পয়সা উপরেও হয়, তাহলে তখন সেটাকে ব্রেকআউট ধরা হয়। তার আগ পর্যন্ত মার্কেটে কোনো অ্যানালিস্ট যারা প্রাইস অ্যাকশন বুঝে, প্রাইস অ্যাকশন দিয়ে ট্রেডিং করে, তারা সেটাকে ব্রেকআউট ধরে না। সো এইটা একটা ব্রেকআউট অ্যাটেম্প্ট ছিল, ব্রেকআউটের সিগন্যাল ছিল, পরবর্তীতে কনফার্মেশন আসে নাই, মার্কেট প্রাইস এই জোনটার মধ্যেই কনসলিডেট করতে থাকছে। আর যখনই মার্কেট প্রাইস এই বক্সটাকে ব্রেকডাউন করছে, তখন কনফার্ম হয়ে গেছে যে মার্কেট প্রাইস অন্তত পক্ষে মিনিমাম এই পর্যন্ত আসতে চলেছে, মিনিমাম, এখানে কোনো মিস নাই। আর যারা আরেকটু অ্যাডভান্স বুঝে যে এটা তো একটা প্যাটার্ন ছিল, এই প্যাটার্নটা নিচের দিকে ব্রেকআউট হওয়ার কথা ছিল, উপরের দিকে ফেক ব্রেকআউট হয়েছে, তার মানে কি এখন নিচের দিকে ব্রেকআউট হওয়ার পসিবিলিটি থাকবে। সো এই জিনিসটুকু যারা বুঝবেন তারা কিন্তু এইটা ব্রেকডাউন হওয়ার সাথে সাথেই বুঝে যাবেন যে এইটা এই সাপোর্টও টিকবে না, এই সাপোর্টটাও ব্রেকডাউন করবে। পরবর্তীতে আপনি বলতে পারেন রাইট শেয়ার ইস্যু হয়েছে, এইটা হয়েছে, ভাই ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা স্টকের থাকবে, বাট টেকনিক্যাল চার্টে সেটা রিফ্লেক্ট করবে, আপনাকে জাস্ট রিড করতে পারতে হবে, এর বাইরে আর কোনো কিছু না। সো নাম্বার, এইটা তো খেয়াল করি নাই, এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা বারবার মেসেজ দেন প্রতিনিয়ত এই ইউটিউবে এবং ফেসবুকের প্রত্যেকটা কমেন্ট, আমি আসলে এখন সব কমেন্ট পড়ি না, কারণ আমি গত কয়েক মাস যাবত এই যে ভিডিও যখন থেকে কমছে, আমি আমার স্টাডিউলটা আরও বাড়িয়ে দিয়েছি। আমি রিসেন্টলি আরও ট্রেনিং করতেছি, আমি এই মুহূর্তে এলিওটেপ ট্রেনিং করতেছি অলমোস্ট শেষের দিকে, এবার সেটা নিয়েও কাজ করতেছি, পরবর্তীতে আরও কোনো ট্রেনিং করতে পারি, সেটা আপ টু মাইসেলফ, আমার উপর ডিপেন্ড করে, কারণ আমি শিখতে ভালোবাসি, ট্রেনিং করতে ভালোবাসি। সো আমি আমার পড়াশোনা বাড়িয়ে দিয়েছি, এই কারণে মূলত আসলে সময় ম্যানেজ করাও সম্ভব হয় না, রাতের বেলা প্রায় দিনই আমার ক্লাস থাকে, আবার নিজে ক্লাস নেই, সব কিছু মিলিয়ে একটু শিডিউল ক্রাইসিসে। সো এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটাতে কল দিলে কেউই রিসিভ করে না, বাট এই নাম্বারটাতে মেসেজ দিলে এই নাম্বারটাতে রেসপন্স করা হয়। সো কারো যদি শেখার ইচ্ছা থাকে, আমি জাস্ট একবারের জন্য বলছি, কারো যদি টেকনিক্যাল অ্যানালিসিস শেখার ইচ্ছা থাকে, আমাদের যে ট্রেনিংটা রানিং আছে, ফেসবুকে পেজে যাবেন, হোয়াটসঅ্যাপ বলতেছি ইউটিউব চ্যানেলে যাবেন, এইখানে যারা ইতিপূর্বে ট্রেনিং করেছেন তারা রিভিউ দিয়ে রাখছেন, তাদের মতামত, তাদের ফিডব্যাকগুলো আপনারা চেক করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি প্লেলিস্ট দেওয়া আছে, আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সের ডেমো যে 2টা ক্লাস, সেই 2টা ক্লাসের ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখে নেবেন। যদি না পান তাহলে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনাকে সেগুলো দিয়ে দেওয়া হবে। ক্লাস দেখেন, ফ্রিতে ক্লাস করেন, টাকা দিয়ে ট্রেনিং করার কোনো দরকার নাই, আমি আপনাকে টাকা দিয়ে ট্রেনিং করতে বলতেছি না। আপনি আমার ফ্রি ট্রেনিংয়ের মাধ্যমে নিজেকে আগে স্কিল আপ করেন, বেসিকটা ঠিক করেন। যদি সেইটুকু করতে পারেন এবং করার পরে যদি কখনো নিজে ইন্টারেস্ট ফিল করেন যে আসলেই টেকনিক্যাল অ্যানালিসিস আমার শেখা প্রয়োজন, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে ট্রেনিংয়ের জন্য জয়েন করতে পারেন। নাথিং এলস ট্রেনিংয়ের জন্য জয়েন করার আগ্রহ থাকলে এই নাম্বারে মেসেজ করবেন, আদারওয়াইজ না। আর এই নাম্বারে কাউকে পোর্টফোলিও ম্যানেজ করে দেওয়া হয় না, স্টকের পরামর্শ দেওয়া হয় না, কোনো কিছুই করা হয় না। এরপরে আসেন আমরা নেটওয়ার্কের যে বর্তমান কন্ডিশন যেটা বলতেছিলাম। এখন আপনাদের মধ্যে জিজ্ঞাসা, ভাই 37 টাকায় কি আমরা নেটওয়ার্ক কেনা যায়? আরে ভাই 37 টাকায় আমরা নেটওয়ার্ক কেনা যায় না কি না যায় এইখানে কি দেখা যাচ্ছে না? সেটা আমি তো চোখ বন্ধ করলে অর্ধেক দেখতে পাচ্ছি যে এই লেভেলটা আমরা নেটওয়ার্কের বাইং জোন।
এখন আমি আপনাকে যে বলবো যে আমরা নেটওয়ার্ক এই লেভেলে বাই করা যায়, আপনি কি করবেন? কালকে গিয়ে বাই করবেন, তারপরে 15 দিন পরে আমার গালি দিবেন, বেটা আমরা নেটওয়ার্ক 37 টাকায় বাই করতে বলছিলি, এখনো দাম 35 টাকা 80 পয়সা, 1 টাকা 20 পয়সা কমছে, 1 টাকাও বাড়ে নাই। এখন আমরা নেটওয়ার্ক বাই করার পরে তো এরকমও হইতে পারে এই জায়গাটাতে যে ঘটনা ঘটছে আমরা নেটওয়ার্কের সাথে, এরকম একটা ঘটনা তো এই জায়গাতেও ঘটতে পারে, পারে না? এই জায়গাতে তার মানে আপনাকে 3 মাস ওয়েট করাইতে পারে না? পারে। কিন্তু আবার এখানে 3 মাস ওয়েট করানোর পর মার্কেট প্রাইস কত পার্সেন্ট গ্যাপ দিছে, এখানে আপনি প্রাইসটা চেক করেন। এইখান থেকে এই পর্যন্ত, এটুকু বাদই দিলাম, এখান থেকে এই পর্যন্ত উঠছে আমরা নেটওয়ার্ক, এইখান থেকে এই পর্যন্ত 129% গ্যাপ দিছে। মানে আপনি যদি 1 লাখ টাকা বিনিয়োগ করতেন, আপনার আপনার 1 লাখ টাকা 2,29,000 টাকায় পরিণত হইতো, না 2,29,000 না, 2,58,000 টাকায় পরিণত হইতো, কারণ 129% বাড়তো। বুঝতে পারছেন কতটুকু গ্যাপ দিছে? সো আমি বলতেছি না এরকম গ্যাপ দিবে বা কি হবে, যেই লেভেলে একটা স্টক কেনার জায়গা সেই লেভেলে একটা স্টক কিনতে হয়। আপনি যদি বেসিকভাবেও চিন্তা করেন, আপনি যদি এই বেসিক রেজিস্ট্যান্স চিন্তা করেন, প্রতি বছর কোন রেজিস্ট্যান্সে বাধা পায়, তাও কিন্তু 52-54 টাকা পর্যন্ত এই স্টকটা যাবে টুডে অর টুমোরো। অন্তত এই যে ট্রেন্ড লাইনটা তৈরি হচ্ছে, এই যে ট্রেন্ড লাইন যেটা ব্রেকডাউন করে নিচে নামছিল, এটাই পরবর্তী রেজিস্ট্যান্স। যেটা সাপোর্ট ছিল ব্রেকডাউন হয়েছে, সেটাই পরবর্তী রেজিস্ট্যান্স। সো যখন পরবর্তীতে প্রাইস বাড়া শুরু করবে টুডে অর টুমোরো, এইখানে গিয়ে এই 54 থেকে 56 টাকার আশেপাশে গিয়ে একটা বাধা পাবে। আর এইখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, রাইট শেয়ারের গ্যাপ, এই 44 টাকার গ্যাপ তো টুডে অর টুমোরো ফিল আপ করবে। টুডে অর টুমোরো, এটা 7 দিনও লাগতে পারে, এটা 2 মাসও লাগতে পারে, বাট এই 44 টাকায় তো যাবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। বাট মেইনলি এটার বেসিক টার্গেট হবে 52 থেকে 54 টাকা। এখন যদি জিজ্ঞেস করেন যে 7 দিনে হবে কিনা, আই ডোন্ট নো। যদি জিজ্ঞেস করেন 6 মাসে হবে কিনা, আই ডোন্ট নো। এবং সেটা বুঝতে হইলে আপনাকে আরো ইন ডেপথ জানতে হবে, ফলো করতে হবে, প্রাইস অ্যাকশন ফলো করতে হবে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ওই স্টকটা ওইটা বলছিলেন, এখন কি অবস্থা? এখন আমি যেটা বলছিলাম ওই ভিডিও দেওয়ার পরে তারও 15 দিন পার হয়ে গেছে। তো এই 15 দিনের মাধ্যমে 15 রকমের ক্যান্ডেল তৈরি হয়েছে, 15 বার ডিসিশন চেঞ্জ হয়েছে। সো ওগুলো তো আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, ট্র্যাক করতে হবে। তো ওই গ্যাপগুলোর কারণেই কিন্তু আমরা মূলত লসে পড়ে যাই। সো এই কারণে দিন শেষে আপনি যেই মেন্টরের সাথে থাকেন, আমার গ্রুপে থাকেন, যার গ্রুপেই থাকেন, আপনাকে প্রাইস অ্যাকশন বুঝতে হবে। এআইএল নিয়ে অনেকে প্রশ্ন করছেন, আমি দেখলাম গ্রুপে, আর কত দূর যাইতে পারে। দেখেন একদম বেসিক ভাবে বলি, এএল একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে। বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের বেসিক বৈশিষ্ট্য হচ্ছে এই যে পোল, এই পোলটার সমপরিমাণ দূরত্ব সে ব্রেকআউট করার পরে অতিক্রম করবে। এটা হচ্ছে মিনিমাম টার্গেট, স্ট্যান্ডার্ড টার্গেট। এবং দেখেন ঠিক এই টার্গেট পর্যন্তই সে গেছে। দেখেন কোনো কিছু কিন্তু জোরাতালি নাই, এই টার্গেট পর্যন্ত গিয়ে সে প্রাইস ফল করছে। এইখান থেকে যখন বাড়া শুরু করছে এই পর্যন্ত কিন্তু একটা না গেছে, কোনো থামাথামি নাই। যখনই টার্গেট হিট করছে, তার মানে কি মার্কেটে মানুষ টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু ফলো করে। তাহলে যারা এই মাপটা দিয়ে রাখছিল তারা এই জায়গায় যাওয়ার পরে প্রফিট টেক করছে এবং এই কারণেই প্রাইস ফল করছে। বাট এই স্টকটার মধ্যে যেই পার্টি আছে বা যেই বড় প্লেয়াররা এটার মধ্যে বিনিয়োগ করছে, তারা চাচ্ছে এটাকে আরো বাড়াবে। এখন এটা যদি খান ব্রাদার্সের মতো 200 টাকা পার করে, 400 টাকা পার করে, কোনো ক্ষতি তো নাই। এটা তো কত দূর পর্যন্ত যাবে এইটা কিন্তু কেউ জানে না। কোনো অ্যানালিস্ট যদি আপনাকে বলে এইটা এই টাকা পর্যন্ত যাবে, এর উপরে যাবে না, এর নিচে নামবে না, মানে এরকম কোনো কিছু বলে, সে জাস্ট ভবিষ্যৎবাণী করতেছে আপনাকে মন খুশি করার জন্য। এটা টেকনিক্যালি কোনো ধরনের পড়াশোনা দ্বারা পসিবল না। কিন্তু ফলো, যেমন এখনো পর্যন্ত এই চারটা বুলিশ, আমি এইটুকু আপনাকে বলতে পারবো, এখনো পর্যন্ত এই চারটা বুলিশ, তার মানে কি আরো প্রাইস বাড়তে পারে। আমাদের কি আপনি কালকে কিনবেন? আপনাকে কি আমি কালকে কেনার পরামর্শ দিব? কেনার পরামর্শ দিলে দুইটা ঘটনা ঘটবে। ফেসবুকের 70-80% বা ইউটিউবের যারা দেখতেছেন তারা বলবেন যে এই লোকটা ফিডিং বাস, এই লোকটা একটা স্টক 50 টাকা থেকে 130 টাকা হওয়ার পরে কিনতে বলতেছে। ব্যাপারটা তো এরকম না। কারণ আমি যদি এই স্টকটা এখন আবার নতুন করে কিনি, তাহলে এই যে জায়গাটা, এই যে 122 টাকার জায়গাটা, এইটা থাকবে আমার পজিশন ট্রেডিং এর স্টপ লস। আর আমি যদি শর্ট টার্ম ট্রেডিং এ কিনি, তাহলে এই যে 125 টাকার আশেপাশে বা এই একটা ক্যান্ডেল নিচে আমি স্টপ লস সেট করব। আমি দেখবো, আমি ডেইলিতে না, আমি তখন আবার আওয়ারলিতে গিয়ে আমি দেখবো কোথায় সাপোর্ট তৈরি করছে, কোথায় রেজিস্ট্যান্স তৈরি করছে, কোথায় ইনসাইড বার ব্রেকআউট হয়েছে, ওটা আমি দেখবো। দেখার পরে আমার একটা স্টপ লস থাকবে। সো আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতেছি, আমি যদি 135 টাকা এই স্টকটা নতুন করে কিনি, আমার লস হলে 10 টাকা লস হবে, আর প্রফিট হইলে আমার 30-40-50 টাকা প্রফিট হইতে পারে। বাট প্রবলেম হচ্ছে আমরা যারা ভিডিও দেখে দেখে বা অ্যানালিসিস দেখে দেখে বা শুনে শুনে কিনি, আমরা এখানে কিনলাম, হুট করে কিনলাম 135 টাকায়, কারণ ব্রেকআউট তো হয়েছে। পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না এই স্টকটা এখানে ব্রেকআউট করছে, কনফার্ম ব্রেকআউট করছে।
কিন্তু কেনার পরে এই স্টকটা পরবর্তীতে দেখলেন যে আপনি কেনার পরে এই স্টকটা আবার ব্রেকডাউন করলো। ব্রেকআউট করলে যে ব্রেকডাউন করতে পারবে না তার তো কোনো গ্যারান্টি নাই, তাই না? সো ব্রেকডাউন করার পরেও আপনি বসে রইলেন যে আমারে তো বলছে ভিডিওতে বা অমুক ভাই যে এই স্টকটা বাড়বে, আপনি ওটা নিয়ে বসে থাকলেন। তাহলে এই স্টক কতটুকু বাড়ছে সেটাও তো আপনাকে আবার দেখতে হবে। এই হচ্ছে তার ট্রেন্ড লাইন। এখন এই যদি এই ট্রেন্ড লাইন ব্রেক করে আলটিমেটলি এই পর্যন্ত আসতেও তো কোনো ক্ষতি নাই। তাহলে আপনি কিনলেন 135 টাকায়, স্টক চলে গেল 70 টাকায়, 50% পুঁজি নাই। তো আমাদের প্রবলেমটা কিন্তু এই জায়গায় হয়, আমরা জায়গা মতো কিনতে পারি না প্রথমে এই জায়গায় ধৈর্যের অভাবে, আর কিনি হচ্ছে ট্রেন্ডি অবস্থায়, সেটাও দোষ না, কিন্তু সেখানে আবার ট্রেড ম্যানেজ করতে পারি না, স্টপ লস হইলে স্টপ লস দেই না। সো এই মুহূর্তে এই স্টকটা বাড়তে পারে, যতক্ষণ পর্যন্ত ক্যান্ডেলে বুলিশ সিগন্যাল থাকবে ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে। এটা কত পর্যন্ত বাড়বে বলে কোনো কিছু নাই। সো কারণ এই স্টকটা এখন ফ্রি ফ্লাই জোনে আছে। হ্যাঁ, এরপরে একটা রেজিস্ট্যান্স, এখানে মেজর একটা রেজিস্ট্যান্স আছে এই জায়গাটাতে 157 টাকা। সো এই লেভেল পর্যন্ত যদি টাচ করে, এটা ব্রেক করলে এটা একদম ফ্রি ফ্লাই জোনে চলে যাবে, যতদূর পর্যন্ত নিচে চায় ততদূর পর্যন্ত যাইতে পারবে, কোনো সমস্যা নাই। আর আপনাদের তো আমি ছোট ফরম্যাটে দেখাইলাম, এখানে আরো ব্যাপার স্যাপার আছে। এটা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে। সরি অন্যটা নিয়ে ফেলছি। বেসিক্যালি যেটা করছে, এইটাকে বলে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। এগুলো দেখাও আসলে লাভ নাই, কারণ আপনারা মনে রাখবেন না, এগুলো ডিটেলে না যাই। হ্যাঁ, এটাকে বলে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। বা আপনি যদি এখান থেকে দেখেন, এইখানে একটা শোল্ডার, এইখানে হেড, এখানে আরেকটা শোল্ডার, এটা হচ্ছে নেকলাইন, তার মানে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, এটা ব্রেকআউট করছে। আর যদি কাপ অ্যান্ড হ্যান্ডেল হিসেবে চিন্তা করেন, তাও এটা ব্রেকআউট করছে। আপনি যদি এইখান থেকে, এটা লাস্ট সুইং ছিল, লাস্ট সুইং থেকে এখানে যদি ফিবোনাচি দেখেন, তাহলে দেখবেন এখানে 61% রিট্রেসমেন্ট করছে, যেটা হ্যান্ডেল তৈরি হওয়ার স্ট্যান্ডার্ড রুল। সমস্ত কিছু মেনে এটা ব্রেকআউট করছে। মার্কেট 300, 400, 500 পয়েন্ট পড়ছে। এই স্টকটা কি হয়েছে? এই স্টকটা 70 টাকা থেকে 130 টাকায় গেছে। ওরে কেউ থামাইতে পারছে? সো ব্যাপারটা হচ্ছে আপনাকে অ্যানালিসিস অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ইমোশন অনুযায়ী না। ফাইনালি আরেকটা স্টক কোনটা জানো? নাভানা ফার্মা। এটা চোখে পড়লো, এটা দেখাইলে এখন অনেকের অনেক এক্সাইটমেন্ট কাজ করবে, বাট জাস্ট বোঝার চেষ্টা করেন এই স্টকটাতে কি হয়েছিল। দেখেন এই স্টকটাতে একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছিল। বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন কেমন তৈরি হয়? নিচে একটা পোল থাকে, আপ ট্রেন্ডের পরে একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের মধ্যে প্রাইসগুলো আটকে যায়, আপ ডাউন করতে থাকে। যদি এটা সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে, প্রাইস অনেক বাড়ে, সিম্পল। তা আপনি এনে কি একটু ছোট বড় করলে কি ওইরকম কিছু দেখা যায়? দেখেন তো দেখা যায় কিনা, আমার কাছে তো মনে হয় একটু দেখা যায়। সো এখন জিজ্ঞেস করবেন কেনা কোথায়? কেনা তো আপনার এইখানে এই প্রত্যেকটা জায়গায় কেনা। 82, 84, 86 টাকার এই লেভেলগুলো হচ্ছে বাই জোন। এখন আপনি যদি বলেন যে এই যে এখন কি করব, এখানে কি করব, এটা তো সেল জোন। 100% খালি চোখে দেখা যাচ্ছে যে এটা একটা সেল জোন। তাহলে আবার বলতেছেন বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বাড়তে পারে, তার মানে কি? তার মানে হচ্ছে যারা এক্সিস্টিং ট্রেড হোল্ড করতেছে, আপনি বোঝার চেষ্টা করেন ট্রেড কিভাবে ম্যানেজ করতে হয়, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। আপনি এখানে 85 টাকা বা 90 টাকায় কিনছেন, ঠিক আছে? কেনার পরে আপনি এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্ট্যান্স 109-10 টাকার দিকে, এখানে আসলে বা 108 টাকায় এখানে আপনি সেল করলেন, তাহলে কি হইলো? আপনার 20 টাকা প্রফিট হইলো। বোঝার চেষ্টা করেন, 20 টাকা প্রফিট হইলো, আপনি পকেটে নিলেন, এটা কিন্তু বসে থাকলেন না, আপনি নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে দুইটা ঘটনা ঘটতে পারে। মার্কেট প্রাইস এইখান থেকে আলটিমেটলি ব্রেকডাউন, মানে বাধা পেয়ে নিচের দিকে চলে আসতে পারে, এইখানেও আসতে পারে, নিচেও নামতে পারে, হোয়াট এভার ইট ইজ, এনিথিং ক্যান হ্যাপেন। বা একটু নিচের দিকে নামলো, আপনার কোনো অ্যাক্টিভিটি কিন্তু নাই, আপনি কিন্তু প্রফিট নিয়ে ফেলছেন। এবার ধরেন আপনি সেল করার পর এটা ব্রেকআউট করলো, তাহলে আপনার কি করণীয়? এইবার তো হাই হতে আসছে, এটা ব্রেকআউট করছে, তাই না? বাড়তে দেন, চাইতে দেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে সেল করছেন, ভুল করেন নাই, কারণ রেজিস্ট্যান্সই ছিল। আপনি তো আগে জানতেন না ব্রেকআউট করবে কি করবে না। একটা সময় এই স্টকটা রিটেস্ট করবে, রিটেস্ট করলে এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করার চেষ্টা করবে। যদি রেসপেক্ট করতে না পারে, আমরা নেটওয়ার্কের মতো ভেঙে এরকম নিচে পড়তে পারে। আমরা নেটওয়ার্কটা খেয়াল করেন, আমরা নেটওয়ার্কটাতে কি ঘটছে, অনেক কিছু দাগায় ফেলছি, ওই লেগ প্যাটার্নটা দেখায় আপনাকে, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝবেন। এইখানে দেখেন, এখানে কি ঘটছে, এটা ব্রেকআউট করছে, করে ব্রেকডাউন করে পরে এইটাও ব্রেক করে নিচে চলে গেছে। সো এটা যদি ব্রেকডাউন করে, এখান থেকে ব্রেকডাউন করে, তাহলে পসিবিলিটি থাকবে এইটাও ব্রেকডাউন করবে, সেটা অনেক পরের ব্যাপার। বাট ম্যাক্সিমাম প্রবাবিলিটি যেটা বলে, এইখান থেকে যদি তখন সাপোর্ট নেয় এবং ঘুরে দাঁড়ায়, তখন সেটা আরেকটা বাই অপরচুনিটি হবে। এবার আপনি তো 20 টাকা প্রফিট করে বসে আছেন,
তাহলে এখন যখন আপনি ট্রেড নিবেন, আপনি কিনলেন এই এরকম কোন একটা জায়গায়, আপনি 10 টাকা বা 8 টাকা নিচে স্টপ লস রাখলেন, এবার যদি কোনো কারণে ট্রেডটা মিসও হয় আপনার এইখান থেকে 8 টাকা লস হবে, আপনি তো তাও 12 টাকা প্রফিটে থাকবেন। এই জন্য প্রফিট বুক করাটা জরুরি। আর এবার আপনি ঠিক সময় ঠিক নিয়ম অনুযায়ী কিনছেন, এবার যদি টার্গেট দেওয়া শুরু করে এই স্টকটা অনেক দূর পর্যন্ত যাইতে পারে, যদি দেওয়া শুরু করে। এটা কিন্তু লং টার্মে, এটা হইতে কয়েক মাস সময় লাগবে, এটা 2-4 দিনের ব্যাপার না। সো সেই জিনিসটা আপনি মাথায় রাখতে পারেন, চার্টের নলেজটাকে কাজে লাগান। আমি আজকে কি দেখাইছি এর মানে এটা বেড়ে যাবে, নট নেসেসারি, নট লাইক দ্যাট। আপনি কনসেপ্টটা বুঝেন এবং সেই অনুযায়ী চার্টটাকে ফলো করার চেষ্টা করেন। সর্বশেষ আমি আপনাদেরকে এইটুকু বলবো, সেটা হচ্ছে আমি এখন স্পেসিফিক স্টক নিয়ে ফোরকাস্ট দেই না, এবং সেটা নিয়ন্ত্রক সংস্থার নিয়মের কারণে দেই না, এবং সেটা আমি দিতেও পারবো না, আমি দিবও না। বাট আমার আপনাদের সবসময় শেখানোর একটা চেষ্টা ছিল, এখনও আছে। আমি এই গ্রুপটা যতদিন থেকে করছি, চ্যানেলটা যখন থেকে করছি, আপনারা প্রত্যেকেই জানেন যে আমি আপনাদেরকে কি পরিমাণ শেখার জন্য ভিডিও তৈরি করে দিছি। এখন যদি সেগুলো কেউ ইউটিলাইজ না করেন, কারণ যদি সেগুলোর প্রতি আস্থা না থাকে, মার্কেট ডাউন ট্রেন্ডে যখন যায় তখন যদি আপনারা মনে করেন যে মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে না, তাহলে আসলে আমার পক্ষে এর থেকে বেশি হেল্প করা পসিবল না। যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন, লাইকও করতে বলবো না, কমেন্টও করতে বলবো না, সাবস্ক্রাইবও করতে বলবো না, শেয়ারও করতে বলবো না। শুধু বলবো আমাদের এই চ্যানেলটাতে একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্ট অপশনে যান, শেয়ার মার্কেট ফ্রি কোর্স নামে একটা প্লেলিস্ট আমি তৈরি করে দিয়ে রাখছি আপনাদের সকলের জন্য। এবং এইখানে গেলে আপনি অলমোস্ট কয়টা 29টা ভিডিও পাবেন, কম না কিন্তু, একটা 29টা ভিডিওর একটা সিরিজ, যেখানে পুরাটাই শেখাচ্ছে ফ্রি অফ কস্ট। এত সহজ না, আপনাদের কাছে মনে হইতে পারে ফ্রি জিনিস তো আসলে সবারই সহজই মনে হয়। এই 29টা ভিডিও আপনি দেখেন, দেখার পরে আপনার যদি লস করার প্রবণতা নতুন করে না কমে, আপনি আমাকে কমেন্টে জানেন, 2টা গালি দিয়ে আমি মেনে নিব। আর এই 29টা ভিডিও দেখার পর আপনার মধ্যে যদি আগ্রহ বাড়ে এবং মনে করেন যে টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে আসলে বাজারে টিকে থাকা যায় বা প্রফিট করতে হইলে এটা আমার লাগবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রফেশনাল কোর্স করার চিন্তা করতে পারেন যে কারো কাছে। আর যদি আমার ভালো লাগে তাহলে এই যে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার মাধ্যমে আপনি টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সে জয়েন করতে পারবেন, লাইফ টাইম মেম্বারশিপ নিতে পারবেন। না নিলেও কিচ্ছু যায় আসে না, নিজের মতো করে গুগলে স্টাডি করেন, ইউটিউবে স্টাডি করেন, শিখেন। স্টিল বলতেছি, স্টিল মার্কেটে 80% ডিজাস্টার হয় এবং হবেই। 20% অপরচুনিটি মার্কেটে সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এবং সেইখানে ভালো কিন্তু প্রফিট দেয়। এই যে আপনাকে অ্যাডভেন্টের কথা বললাম, আমার তো হিসাব করা, এই জন্য ইজিলি বলতেছি আপনাকে। অ্যাডভেন্ট আপনি কি খেয়াল করছেন যে এই স্টকটা যদি আপনি এই যে 24 টাকার লেভেলে কিনতেন, আমি 22 টাকায় কিনতে বলতেছি না, নট 22 টাকা, আপনি যদি 24 টাকার লেভেলেও কিনতেন, 24 টাকা থেকে 30 টাকায় আসছে, আপনি আর বাদ দেন, পরেরটা বাদই দেন, আপনি ধরেন কালকে সেল করে দিবেন 31 টাকায়, 24 টাকা থেকে 31 টাকা, 25, 26, 27, 28, 29, 30, 31, 7 টাকা প্রফিট। একটা 20 টাকা দামের স্টকে যখন 7 টাকা প্রফিট হয়, সেটা কিন্তু 30% প্রফিট হয়। তার মানে কি, 1 লক্ষ টাকায় 30,000 টাকা প্রফিট, 10 লক্ষ টাকায় 3 লক্ষ টাকা প্রফিট, 1 কোটি টাকায় কত, 30 লাখ টাকা প্রফিট। ইটস নট ম্যাটার অফ জোক। এবং 1 সপ্তাহের মধ্যে। সো কারেকশন হবে, আমাদের পোর্টফোলিও 20% ক্ষতি দেখাবে, সেটা আপনাকে সহ্য করতে হবে যদি আপনি ইনভেস্টর হন। যদি আপনি ট্রেডার হন, আপনি সঠিক সিগনালে 10% লসের মধ্যেই এক্সিট নেবেন, পরবর্তীতে আপনি নতুন করে আপনি বটমের স্টক ধরে আবার 10% উঠিয়ে ফেলবেন। রেগুলার একটা প্রসেসের মধ্যে থাকেন। আমি কিন্তু আপনাদেরকে লিখিতভাবে ফেসবুকে জানাইছি, কোনো অ্যানালিস্ট এটা জানায় না যে আমি লসে আছি। আমি কিন্তু লসে ছিলাম, আমি একটা ভালো লস করছিলাম এবং সেই লসটা মেনেও নিয়েছিলাম। বাট এই যে মার্কেট আমাকে অটোমেটিক রিকভারি দিচ্ছে, আর হয়তো 1-2টা ট্রেড লাগবে আমাকে একটা লেভেলে চলে আসতে। সো আপনি সেই জিনিসটা ইউটিলাইজ করার চেষ্টা করেন, প্রাইস অ্যাকশনটা ধরার চেষ্টা করেন। যদি আরও ভালোভাবে শেখার ইচ্ছা থাকে, প্রাইস অ্যাকশন ট্রেডিং শিখেন, এলিয়ট ওয়েভ শিখেন, হারমোনিক শিখেন, হোয়াট এভার ইট ইজ, বাট আপনি শেখে ট্রেড করেন, আপনার লসের অপরচুনিটিটা কমবে। আরেকটা জিনিস হচ্ছে কি, মার্কেট যখন ডাউন ট্রেন্ড কনফার্ম করে, যেমন এই যে এই অংশটাতে মার্কেট ডাউন ট্রেন্ড কনফার্ম করে মার্কেট নিচের দিকে পড়তেছিল, এই পুরো অংশটা। সমস্যা কি ভাই, আপনি 2টা মাস ট্রেড অফ রাখেন না, আপনি যেহেতু টেকনিক্যালি এক্সপার্ট হয়েও আমরা এই জায়গাগুলোতে লস করছি। সো আপনি যেহেতু টেকনিক্যালি এক্সপার্ট না, এই জায়গায় আপনি ট্রেড কেন নেন নতুন করে? এখন এইখান থেকে এই পর্যন্ত আসতে আপনার 20% লস হয়ে গেছে, ওকে ফাইন, আপনি ইনভেস্ট করছেন, তার মানে ইনভেস্ট যেহেতু করছেন, ওয়েট করেন, এই 20% লস মার্কেটই আপনাকে রিকভারি দিবে। আপনার কোনো কিছুই করা লাগবে না, এভারেজও করা লাগবে না। যদি টাকা না থাকে, মার্কেট আপনাকে রিকভারি দিবে। কোনো স্টক 3 মাসে দিবে, কোনো স্টক 2 বছর ওয়েট করে তারপরে রিকভারি দিবে, বাট দিবে, ইটস নোটেড, দিবে।
আর আপনি যদি টেকনিক্যাল অ্যানালিসিস বুঝেন তাহলে আপনি কি করতেন? আপনি যদি এই ক্যান্ডেলের কথা বাদও দেন, কারণ আমরা সবাই বললেই সবসময় সব জায়গায় এক্সিট কিন্তু নিতে পারি না, আমি ধরে নিচ্ছি আপনি এই জায়গায় প্রথম ক্যান্ডেলে এক্সিট নিতে পারেন নাই, এখানে নিতে পারেন নাই, তাই বলে কি এই পর্যন্ত চলে আসছে এখানেও আপনি এক্সিট নিতেন না? তা আপনার এখানে 7-8% লস হইতো, আমি এগ্রি, স্বীকার করতেছি আমার হয়েছে, বাট তারপরের 20% তো আপনার লস হইতো না। সো মার্কেটের এগেইনস্টে গিয়ে ফাইট করার চেষ্টা করেন না, ভালো স্টক থাকলে বটমে কিনে হোল্ড করেন। এখন যদি আপনি মার্কেটের দিকে তাকান, সাপোর্ট, ই জেনারেশন, তারপর আইটি সেক্টরে আমরা নেটওয়ার্ক আছে, আমরা টেকনোলজিস আছে, তারপর আপনি যদি ইন্স্যুরেন্সে বলেন, ইন্স্যুরেন্সের 80% স্টক এখন আপনার বটম লেভেলে চলে আসছে, বাই রেঞ্জের কাছাকাছি আছে। আপনি যদি ব্যাংকগুলোর দিকে তাকান, ব্যাংক যারা কিনেন না তারা অ্যাভয়েড করেন, বাট ব্যাংকগুলো এখন চিপ রেটে পাওয়া যাচ্ছে, কয়েকটা অলরেডি বেড়ে গেছে, যেগুলো এখনও চিপ আছে আর কি। তো আপনি ইনভেস্ট করেন, আপনি যেহেতু অ্যানালিসিস শিখতে আগ্রহী না বা ঘন ঘন ট্রেড করতে আগ্রহী না, আপনি ইনভেস্ট করেন, আপনার টেনশন করার কিছু নাই। মার্কেট কমবে 10% 20% কমবে, আবার রিকভারি দিবে। বাট আপনি যদি ট্রেড করতে চান, ডেফিনেটলি আপনি চার্ট বোঝা শিখেন, চার্ট রিড করা শিখেন, চার্টে প্র্যাকটিস করেন, সময় দেন, মার্কেট আপনাকে টাকা দিবে। এর বাইরে আর কিছু বলার নাই। অনেকদিন পর ভিডিও করলাম, অনেক কিছু হয়তো বলে ফেলছি, বাট কিছুটা ফ্রাস্ট্রেশন আমার মধ্যে আছে। ট্রু, আপনাদের কমেন্ট, আপনাদের বিহেভিয়ার, মানে বিহেভিয়ার বলতে আমার সাথে খারাপ ব্যবহার করছেন সেটা না, ডাউন ট্রেন্ডের সময় অ্যানালিসিস শেখানোর পরেও, অ্যানালিসিস নিয়ে এত চেষ্টা করার পরেও আপনাদের যে রিয়াকশন, অ্যানালিসিসের প্রতি আস্থা হারিয়ে ফেলা, অ্যানালিসিস করার চেষ্টা করা বাদ দিয়ে সমানে হাই হতাশ করা, মার্কেটকে গালি দেওয়া, মুখকে গালি দেওয়া, এই মেন্টালিটিটা দেখে আমি আসলে একটু হতাশ। সো যদি আপনাদের শেখার আগ্রহ থাকে, আমি শুধুমাত্র তার পাশে আছি। যার শেখার আগ্রহ নাই তাকে নিয়ে আসলে আমার নতুন করে বলার কোনো কিছু নাই, নিজের মতো ট্রেড করেন, নো ইস্যুস। দেখা হবে আগামী ভিডিওতে, আবার যখন সময় পাবো নতুন করে কোনো কিছু বলার চেষ্টা করব, কোনো টেকনিক, কোনো নলেজেবল জিনিস, কোনো প্যাটার্ন, কোনো ক্যান্ডেল, এগুলো নিয়ে যদি শেখার আগ্রহ থাকে কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে লার্নেবল ওই জিনিসটা কভার করার জন্য। আর পরবর্তীতে আমিও কোনো ধরনের বিনিয়োগের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।